সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের বিষয় অনেকেই বলতেছেন সামরিক শাসন। সামরিক শাসন এবং গত ২ দিনের রেজাল্টের পর যে সেনাপ্রধান যেভাবে দেশকে পরিচালনা করছেন, দেশের আইন শৃঙ্খলা সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সে ব্যাপারে আজকে একবারে ক্লিয়ারেন্স তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, অনেকেই বলছেন সামরিক শাসন জারি করলে দেশের সকল সংকট দূর করা সম্ভব হবে। আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি যে দেখেন, একজন ব্যক্তি যখন সভা সমাবেশে বক্তব্য দেয়, আলোচনা করে, মিটিং করে অথবা কথা বলে, তখনই আমরা তাকে বলি অমুকে আওয়ামী লীগের নেতা, অমুকে বিএনপির নেতা, অমুকে জামাতের নেতা। সুতরাং এই নেতা এবং সমর্থক আমরা কিভাবে প্রকাশ পাই? তাদের কথা, চালচলন, আচরণের উপরে। ঠিক তেমনি এই সেনা প্রধানের যে কথা, আলোচনা, বক্তব্যের মাধ্যমে আমরা সব কিছু বুঝতে পারবো। সে বিষয়ে আপনাদের একবারে ক্লিয়ারেন্স একটা তথ্য আপনাদের দিচ্ছি। দেখেন, এই সেনাপ্রধান তিনি কিন্তু এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং জুন জুলাইয়ের আন্দোলনের পর এক দফা দাবির যে আন্দোলন, এই সেনাবাহিনীর নেতৃত্বে এটা হয়েছে। আর এই সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন জাতিসংঘ এবং পাকিস্তান আইএসআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন পন্থীর প্রশাসন সহ সকলে। এটা কিভাবে আপনারা সে ডকুমেন্টস আপনাদের এখানে পাশে দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের সংক্ষেপে ধারণা দিলে আপনারা টোটালি এটা নিয়ে চলে আসবেন। এক দফা দাবির পরে এই সেনাপ্রধান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী আলোচনা করে দেশের জনগণের এই এক দফা দাবি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এরপরে আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন, সেনাবাহিনীর গাড়িতে তারা ফুল দিয়ে বরণ করছে। তখনও কেবল শুরু এক দফা দাবির। আমি তখনই একটা ভিডিও করেছিলাম যে সেনাবাহিনীর পতন এই শুরু। কারণ হচ্ছে, যেই সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয়ে আতঙ্কে থাকত, দুর্বল মানুষগুলো প্রস্রাব করে দিত, সেনাবাহিনীর কথা শুনলে মানুষের পালপিটিশন গরম হয়ে যেত। আর সেই সেনাবাহিনীর সাথে তারা আলোচনা করছে, তারা ফুলের মালা দিচ্ছে, সেনাবাহিনীকে ধাক্কা দিচ্ছে, সেনাবাহিনীর সাথে জেরা করছে, সেনাবাহিনীর সাথে তর্ক করছে। তখনই আমি বলছি যে সেনাবাহিনীর অধঃপতন শুরু। যাই হোক, এর প্রকাশটা এখন অনেকেই এটার সুবিধা নিতে চাচ্ছেন যে এই জুন জুলাইয়ের 5ই আগস্টের সফলতা আমাদের, ক্রেডিট আমাদের সবকিছু। কিন্তু সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান কিন্তু বলেছেন 5ই আগস্ট যে বাংলাদেশের সকল দায় দায়িত্ব আমি নিয়েছি। শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনাদের সকল প্রত্যাশা পূরণ করায় আমি সহ আমার সকল সহযোগী সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সাথে নিয়ে দেশের কল্যাণে কাজ করব। পেয়েছেন আপনারা কথাটা? এরপরে দেখেন, আমরা যারা সামরিক শাসনের কথা বলতেছি, দেখেন এই বর্তমান সময়ে এই পুলিশ, বিডিআর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, তাদের কিন্তু শক্তি, জনবল সব তছনছ করে দিয়েছে। অপরদিকে সেনাবাহিনী তিনি এই
সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সুতরাং ম্যাজিস্ট্রেসি পাওয়ার যদি থাকে তাহলে তো সামরিক শাসনের প্রয়োজন হয় না। যেহেতু সেনাবাহিনী সেনাপ্রধান আছেন, সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পর কোনো অপরাধীকে কি তারা গ্রেপ্তার করছে? বুলডোজার বাহিনীদেরকে গ্রেপ্তার করেছে, তৌহিদি জনতাকে গ্রেপ্তার করেছে, আন্তর্জাতিক সংগঠন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর যে 4 থেকে 5,000 লোকেরা খেলাফতের জন্য যে আন্দোলন করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে? করেনি। তাহলে বুঝতে হবে সেনাবাহিনী কোন পথে হাঁটছে, সেনাবাহিনী কি করতেছে। বর্তমান সেনাবাহিনী এমনই একটা বিচক্ষণ, তিনি তাকে সেভ করার জন্য কৌশল করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদের মুখে ফেলে এরপরে তারা এই কাজগুলো করছে। এই এক দফা এক দাবি বাস্তবায়ন করার জন্য এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক সহযোগিতা সমর্থন, এরপরে জাতিসংঘের প্রশাসনিক সহযোগিতা সমর্থন, আইএসআই পাকিস্তানের প্রশাসনিক সহযোগিতা সমর্থন নিয়ে এই কুটো করেছে। সেটা তাদের বক্তব্য, আমাদের বক্তব্য না, আমরা এটা বুঝিও না জানিও না, কিন্তু তাদের বক্তব্যে টোটালি স্পষ্ট হয়ে আসছে। জাতিসংঘের মহাসচিব আসছে, আসার পরে দেখা সাক্ষাৎ করার পরে সেনা প্রধান বলেছে যে জাতিসংঘের মহাসচিব আমাদের খুব আমাদের প্রশংসা করেছেন, আমরা দেশের জনগণের পক্ষে দাঁড়িয়েছি, আমরা দেশের জনগণের কল্যাণে কাজ করেছি, শান্তি রক্ষার মিশনে আমরা সফলতা হয়েছি, আমাদেরকে তারা খুবই প্রশংসা করেছেন। এমনকি তিনি যেভাবে কথাটা বলেছেন তাতে বোঝা গেছে যে সেনা প্রধান ডক্টর ওয়াকারুজ্জামানই এই জাতিসংঘের মহাসচিবকে দাওয়াত দিয়ে এই বাংলাদেশে আনছেন। এরপরে দেখেন সিনেট, যেটা এই জো বাইডেন পন্থীর এই গোয়েন্দা ডিপার্টমেন্টের, এই সামরিক ডিপার্টমেন্টের যে সিনেট এসেছেন, তিনিও এই সেনাবাহিনীকে প্রশংসা করেছেন, সেনাবাহিনীর পদক্ষেপকে প্রশংসা করেছেন, সেনাবাহিনী যে জুন জুলাই যে পদক্ষেপ নিয়েছেন সেখানে তারা প্রশংসিত হয়েছেন। অর্থাৎ এই সেনাবাহিনী সকলকে সাথে নিয়েই এই মেকানিজমটা করেছে। এরপরে দেখেন আপনারা আইএসআই, পাকিস্তানের গোয়েন্দা বিভাগ আসছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা আসছেন, এমনকি আপনারা দেখেছেন যে সেই জামায়াত ইসলামের আমির সাহেবও আসছেন, তাদের সাথে কথাবার্তা আলোচনা ডিসকাস সব কিছু হয়েছে। এখন আমরা যারা সামরিক শাসনের কথা বলছি, সামরিক শাসন হইলে হিতে বিপরীতে হবে, ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা সম্ভব নয়। কারণ হচ্ছে এই বাংলাদেশের যত পরিস্থিতি আছে সব কিছু তাদের ভাষায়, তাদের বক্তব্যে, তাদের চালচলনে, তাদের কর্মকাণ্ডে সব কিছু ফুটে উঠেছে। যেখানে সেনাবাহিনী দেশকে রক্ষা করবে, দেশের সম্পদ রক্ষা করবে, দেশের জনগণের নিরাপত্তা দিবে, সেখানে সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ এবং সরকারি সম্পদ 32 নম্বরের সেই জাতীয় স্মৃতি জাদুঘর, সেটাকে বুলডোজার দিয়ে 2 দিন ধরে ভেঙেছে, সেনাবাহিনী পরিদর্শন করে চলে আসছে। আপনারা বুঝতে পেরেছেন? সেনাবাহিনীর হাতে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার, তাৎক্ষণিকভাবে তারা ম্যাজিস্ট্রেসি অপরাধী কি, যারা যে বুলডোজার দিয়ে এটা ভাঙলো তারা কি অপরাধী নয়? সারা বাংলাদেশে তখন প্রায় 100টি বাড়ি ভেঙেছে বুলডোজার দিয়ে, তারা কি অপরাধী নয়? সেনাবাহিনীর সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তখন কোথায় ছিল? এরপরে দেখেন আওয়ামী লীগের যদি ট্যাগ দিতে পারে, ছাত্রলীগের যদি ট্যাগ দিতে পারে, ভারতের দালাল যদি ট্যাগ দিতে পারে, আর তাদেরকে ধরে যদি সেনাবাহিনীর কাছে দেওয়া হয়, তারা কিন্তু ঠিকই ধরে নিয়ে যায় এবং থানায় হাজতে পাঠিয়ে দেয়।
আপনারা দেখেছেন, স্পষ্ট ভাষায় দেখেছেন। এরপরে দেখেন, এই দেশের এখনো বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। সেনাবাহিনীর সকল বক্তব্যে দেখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কথাগুলো তারা বলছে না। কখনই আপনারা দেখছেন কিনা আমি জানি না, কিন্তু তিনি বলছেন ইউনূস, অর্থাৎ ইউনূস সাহেব হচ্ছে তার আন্ডারে, ইউনূস সাহেব হচ্ছে তার কথা মতো চলে, ইউনূস সাহেব হচ্ছে তার মতো করে চলে। তাহলে বুঝতে হবে দেশটা পরোক্ষভাবে তারাই পরিচালনা করতেছে। আমরা যারা মানে এই সামরিক শাসন চাচ্ছি, তাতে আরো দেশের জনগণের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি আছে। আপনারা 2 দিন আগে দেখেছেন, এই জুন জুলাইয়ের অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা তো যারা যারা আত্মহত্যা দিয়েছেন, জীবন দিয়েছেন, সে যে দলেই হোক না কেন, সেনাবাহিনীর কাছে তো এদেশের নাগরিকের মূল্যায়ন হবে, এ দেশের জনগণের মূল্যায়ন হবে, এ দেশের সম্পদের মূল্যায়ন হবে, নাকি তাদের কথায় যারা ঝাঁপিয়ে পড়েছেন তাদেরকে মূল্যায়ন হবে? আচ্ছা, ওই বিষয়টা দেখেন। সেনাবাহিনী এই আহতদের সাথে তারা ইফতার পার্টি করেছেন, অনুদান দিতেছেন, নিহত যারা তাদের পরিবারকেও তারা অনুদান দিচ্ছেন। আচ্ছা, এই আন্দোলনের লোকগুলোই কি সেনাবাহিনীর কে চাকরি দিয়েছে? সেনাবাহিনীর বেতন ভাতা দিচ্ছে? এই কয়জন লোকই কি সেনাবাহিনীর জনগণ? দেখেন, এই জুন জুলাইতে প্রায় 1000 খানেকের মতো পুলিশ আহত এবং নিহত হয়েছে। সেই নিহত পরিবারের কি পাশে কখনো আপনারা দেখেছেন? তারা তো পুলিশ, সরকারি কর্মকর্তা, এদেশের নাগরিক। তাদের পাশে ধরে নিলাম আওয়ামী লীগ স্বৈরাচার, আওয়ামী লীগের দোসররা স্বৈরাচার, আওয়ামী লীগের দালালরা স্বৈরাচার, তাদের কাছে সেনাবাহিনী গেলে ঘৃণিত হবেন, বা তারা এদেশের জনগণ না, তাদের ট্যাক্সের টাকা দিয়ে তারা চলে না, তাদের দায় দায়িত্ব তাদের প্রতি নাই এই দেশের সেনাবাহিনীর। কিন্তু যারা পুলিশ কর্মকর্তা ছিলেন, যারা আহত এবং নিহত হয়েছেন, তারা কি এদেশের জনগণ না? তারা এই দেশের জন্য এই দেশের জীবন দিয়েছেন না? আচ্ছা, যারা গুলি করেছেন তারা অপরাধী, কিন্তু যাদেরকে থানায় গিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের পাশে কি এই সেনাবাহিনী দাঁড়িয়েছে? দাঁড়ায়নি। আমি আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? এই দেশের এই উগ্রবাদিত্ব, এই মৌলবাদিত্ব সবকিছু প্রতিষ্ঠা করেছে এই সেনাবাহিনী চক্রটি, এই বিপদগামী সেনাবাহিনীরা। যেই দেশে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ সরোয়ার্দী উদ্যান, সেই সরোয়ার্দী উদ্যানে এই পাকিস্তানি পাক হানাদার বাহিনীরা যে আত্মহতি দিয়েছে, সেখানে সেই ভাস্কর্য ছিল। সেই ভাস্কর্য প্লাস বাংলাদেশের অনেক জায়গায় এই আত্মহতির এবং মুক্তিযোদ্ধার যে ভাস্কর্যগুলো ছিল, 5ই আগস্টের পর সবকিছু ভেঙে চুরমার করে দিয়েছে। সেই সরোয়ার্দী উদ্যানে এই পাক হানাদার বাহিনীরা যে আত্মসমর্পণের যে ভাস্কর্য ছিল, সেই ভাস্কর্য ভেঙে ফেলে সেখানে জুন জুলাইয়ের ভাস্কর্য বানানো হবে। এটা আমরা অনেক সময় বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা করতেছেন। নো, এই সবকিছুর মেকানিজম এই সেনাবাহিনী থেকে চলে আসছে। তারা জুন জুলাই এটাকে চিরস্মরণীয় করে রাখবে, এটা ইতিহাসের পাতায় রাখবে, এটা স্বাধীন হয়েছে, তাদের পাশে আজীবন থাকবে সেনাবাহিনীরা। স্পষ্ট ক্লিয়ার। এই সেনাবাহিনী, এই বিপদগামী সেনাবাহিনী
এই দেশের বিশৃঙ্খলার সৃষ্টি করেছে, তারাই এই দেশটাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে। তারা যুগের পর যুগ এই দেশটাকে ধ্বংস করতে চলছে। তারা 1975 সালের 7ই নভেম্বরে সিপাহী যুদ্ধ করেছে। তারা জিয়াউর রহমানেরকে হত্যা করেছে। এরপরে স্বৈরাচার এরশাদ সাহেব এসেছে। এরপরে আপনারা দেখেছেন 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন। এরপরে এই এই জামাত ইসলামের শুভাকাঙ্ক্ষী আমিরে জামাত সাহেব, তিনি সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর কাছে মানে তার কাছে সুন্দর সেই ওহাবি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে চলে আসবে। আমি তাদেরকে বলবো, আপনারা যদি দেশের সন্তান হয়ে থাকেন, এই দেশকে যদি ভালোবেসে থাকেন, তাই সেই ওহাবি আর জিহাদি আর তালেবানি আর জঙ্গিদের নেতৃত্বে না গিয়ে দেশটাকে একটা, এই সকল অপরাধীকে প্রতিটা দিন হত্যা হচ্ছে, গুম হচ্ছে, লুটপাট হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, এগুলো বন্ধ করুন। যত যাই করেন না কেন, মানুষ কিন্তু এখন আর বোকা নয়। আপনার এই সেনাবাহিনীরা দেশটাকে কি করতেছে? সেনাবাহিনীর উপস্থিতিতে বাংলাদেশের সকল স্থাপনা ভেঙে চুরমার হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা এই সেনাবাহিনী বেঁচে থাকতে, সেনাবাহিনীর কাছে থাকতে যেই দেশে মুক্তিযোদ্ধার ভাস্কর্যগুলো ভাঙা হচ্ছে, মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা হচ্ছে। আজকে এই 26শে মার্চের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি, 16ই ডিসেম্বরের কুচকাওয়াজ অনুষ্ঠান হয়নি। যেই দেশে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কোনো ভাষণ বাজানো হয়নি, সেই দেশের সেনাবাহিনী কোন দেশের সেনাবাহিনী একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে, আর তারা জানে। ইতিহাস কাউকে ছাড় দেয় না, ইতিহাস কাউকে ছাড় দিবে না, ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আমি বলছি, এই বিপদগামী সেনাবাহিনীদেরকে বলছি, এখনো দেশকে রক্ষা করুন, দেশের মানচিত্র রক্ষা করুন, দেশের স্বাধীনতা রক্ষা করুন, দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষা করুন। না হলে পাপ আপনাকে শেষ করে দিবে। যেই সাপ নিয়ে আপনি খেলেন, সেই সাপই আপনাকে ধ্বংসন করে আপনার জীবনের শেষ চিকিৎসা করে দিতে পারে। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম।